জুলাই নিয়ে বিএনপিকে জড়িয়ে ভ্রান্ত প্রচারণা চলছে, অভিযোগ ফখরুলের। সংস্কার বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ সরকার, বললেন তথ্যমন্ত্রী। 5 আগস্ট ঘিরে কার্যক্রম নিষিদ্ধ, আওয়ামী লীগের নাশকতার সুযোগ নেই, মন্তব্য স্বরাষ্ট্রমন্ত্রীর। উগ্রবাদ নিয়ে সতর্ক আইন শৃঙ্খলা বাহিনী। নানা তৎপরতায় বাংলাদেশ চীন সম্পর্ক এগিয়ে যাচ্ছে, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আশাবাদী বেইজিং। গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসে সব কর্মকর্তা কর্মচারী বরখাস্ত, অনিয়মের অভিযোগই কারণ বলছে প্রশাসন। 24-এর 3 আগস্ট ঘোষণা হয় ফ্যাসিস্ট সরকার পতনের এক দফা। রাজনৈতিক অঙ্গনেও বাড়তে থাকে অনিশ্চয়তা। এবং আজ ইরানের সঙ্গে ফের বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র। হরমুজ নিয়ে আলোচনা চূড়ান্ত পর্যায়ে, বিশ্ববাজারে কমেছে তেলের দাম। স্বাগত নিউজ 24 সংবাদে, আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফিরদৌস রুবা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। জুলাই সনদ নিয়ে জনগণকে ভুল বোঝানো হচ্ছে জানিয়ে এলজিআরডি মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিরোধী দল শেখ হাসিনার ভাষায় কথা বলছে। জাতীয় প্রেসক্লাবে জুলাই গণঅভ্যুত্থানে 2য় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। গণতন্ত্র কার্যকর করতে বিরোধী দলকে বড় ভূমিকা পালন করতে হবে। একই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, জুলাই সনদে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চায় সরকার। একটা ধারণা আছে যে জুলাই বলা হচ্ছে একটা মহল থেকে যে বিএনপি জুলাই সনদ পালন করছে না। এটাকে পুরোপুরিভাবে একটা ভ্রান্ত ধারণা দেওয়ার চেষ্টা হচ্ছে। এটা আমি তীব্র প্রতিবাদ জানাই, কারণ বিএনপি হচ্ছে সেই দল যারা সংস্কারের মধ্য দিয়ে কিন্তু এগিয়ে গেছে। গণতান্ত্রিক শক্তির যে রাজনৈতিক ঐক্য থাকা দরকার, তা যে আমরা এখনো সুসংহত করতে পারিনি, তার প্রমাণ পার্লামেন্টকে রাজনীতির কেন্দ্রে পরিণত করার ব্যাপারে আমরা বিজয় অর্জনকারী দলগুলি ঐক্যমত চর্চা করতে এখনো পারছি না। আগামী 5 আগস্ট কেন্দ্র করে নাশকতা করার শক্তি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের একথা জানান তিনি। বলেন, 5 আগস্ট কে কেন্দ্র করে আওয়ামী লীগকে নাশকতা করতে দেওয়া হবে না। দেশে উগ্রবাদী তৎপরতা বন্ধ করতে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। দুবাইয়ে বেনজিরের জামিন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বেনজিরের জামিন বাতিলে ল ফার্মকে দ্রুত আবেদনের নির্দেশ দেওয়া হয়েছে। আওয়ামী লীগের এত মরদ আছে বলে তো আমার মনে হয় না। একে তো নিষিদ্ধ ঘোষিত দল, মাফিয়া শক্তি, তারা মাঝে মধ্যে বিদেশ থেকে উকিঝুঁকি দিচ্ছে, এর বেশি তৎপরতা তো দেখি না। ল ফার্মকে আমরা অনুরোধ করেছি সার্টিফিকেট কপি তুলে কথা বলবো, এবং আমরা ইনস্ট্রাকশন দিয়েছি যেন তার জামিন বাতিলের জন্য তারা পিটিশন দেয়, কারণ তার কাছে অন্যান্য দেশেরও পাসপোর্ট থাকতে পারে। পরিবেশ সংরক্ষণে নাগরিকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলেন, পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে রাষ্ট্রের পাশাপাশি প্রতিটি নাগরিকেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সোমবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক বার্তায় দেশবাসীর উদ্দেশ্যে এসব কথা বলেন তিনি। আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারবো না? আমরা যদি নিজেরা সচেতন হই, যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারবো। আমাদের হাতের আবর্জনা বা ব্যবহারকৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারবো। নানামুখী তৎপরতার মধ্য দিয়ে বাংলাদেশ চীন সম্পর্ক এগিয়ে যাচ্ছে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। বলেন, এই সম্পর্ক আরো উচ্চতায় নিতে দুপক্ষই কাজ করছে। সকালে রাজধানীর রমনায় BIISS এর অডিটোরিয়ামে কম্পারেটিভ গভর্নেন্স ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। বেল্ট অ্যান্ড রোড উদ্যোগ, অবকাঠামো উন্নয়ন ও আঞ্চলিক যোগাযোগে চীনের সঙ্গে সহযোগিতা আরো জোরদারের ওপর গুরুত্ব দেন হুমায়ুন কবির। এ সময় চীনা রাষ্ট্রদূত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর ঐতিহাসিক। তিস্তা প্রকল্প ও মিয়ানমার করিডোর নিয়ে চীন আশাবাদী। Interactions at every level, under the comparative subject of governance will be also good to include in that institution once it takes shape, and visits at every level of our polity going into China under that umbrella also will be a very engaging and informative experience. Building a China-Bangladesh community with a shared future in a new era
signifies that our relationship has transcended existing framework. গাজীপুরের কাশিমপুর ভূমি অফিসে নানা অনিয়মের অভিযোগে 4 কর্মকর্তা কর্মচারীকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রশাসন। সকালে কাশিমপুর ইউনিয়ন ভূমি অফিসে আকস্মিক পরিদর্শনে যান গাজীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ নুরুল করিম ভূঁইয়া। এ সময় তিনি নথিপত্র যাচাই করেন এবং সেবা নিতে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। প্রাথমিক তদন্তে বিভিন্ন অনিয়মের সত্যতা পাওয়ায় ইউনিয়ন ভূমির সহকারী কর্মকর্তা ওয়াজেদ আলী খান সহ 4 কর্মকর্তা কর্মচারীকে বরখাস্ত করা হয়। পরে জেলা প্রশাসক কালিয়াকৈরের শফিপুর ভূমি অফিসও পরিদর্শন করেন এবং ভূমি স্বেচ্ছায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশনা দেন। এ বিষয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম। জাহাঙ্গীর, কি অনিয়মের অভিযোগ পাওয়া গেছে আর বরখাস্ত কর্মকর্তা কর্মচারীরা কি বলছেন? রুবা, গাজীপুরের মহানগরীর কাশিমপুর এলাকায় কাশিমপুর ভূমি অফিসের 4 কর্মকর্তা ও কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে এবং আমি যদি একটু জানিয়ে রাখি যে নুরুল করিম ভূঁইয়া জেলা প্রশাসক তিনি কিন্তু সকালবেলা একটি আকস্মিক পরিদর্শনে আসেন। এরপরে কিন্তু এসে কিন্তু তিনি বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করেন এবং কর্মকর্তা রয়েছে তাদেরকে নানা ধরনের প্রশ্ন করেন এবং তারা প্রশ্নেও উত্তর দিতে অসঙ্গতি দেখিয়েছেন এবং নুরুল করিম ভূঁইয়া জেলা প্রশাসক আসলে যিনি এমনটি জানিয়েছেন যে অনলাইনে আবেদন করার কথা রয়েছে, সেই অনলাইনে কিন্তু আবেদন না করে কিন্তু বাহিরে যে অনলাইন করেছেন এবং 4 জন কর্মকর্তা রয়েছে, 4 জনের মধ্যে কিন্তু 2 জন উপস্থিত রয়েছে এবং 2 জন অনুপস্থিত রয়েছে এবং তিনি আরও জানিয়েছেন যে নথিপত্র বা যে আবেদনগুলো রয়েছে সে প্রচুর আবেদন কিন্তু আসলে পেন্ডিং রয়েছে এবং কাজের যে গতি থাকার কথা সেই গতিটাও কিন্তু তিনি পাননি এবং অনেক কাজই কিন্তু পেন্ডিংয়ে থাকার কারণে এই যে কর্মকর্তাদের সাথে কথা বলেছেন এবং কর্মকর্তারা কিন্তু সঠিক জবাব দিতে না পারায় কিন্তু নুরুল করিম ভূঁইয়া কিন্তু 4 জনকে সাময়িকভাবে বরখাস্ত করেছেন। তিনি আরও জানিয়েছেন যে যদি তারা কাজের যে গতি সেই গতি ফিরিয়ে আনতে পারে বা যে অসঙ্গতি দেখা দিয়েছে সেই অসঙ্গতিগুলো যদি আসলে বিবেচনা বা কোনো রকম যদি দোষী সাব্যস্ত হয় তাদেরকে শাস্তি দেওয়া হবে এবং তারা যদি নির্দোষ হয় তাদেরকে শাস্তি দেওয়া হবে না এমনটি জানিয়েছেন। তবে প্রাথমিকভাবে তাদেরকে সাময়িক কিন্তু বরখাস্ত করেছেন এবং তিনি বলছেন যে নথিপত্র রয়েছে সেই নথিপত্রের কিন্তু আসলে প্রচুর নথিপত্র পেন্ডিং রয়েছে এবং সাধারণ মানুষ যারা রয়েছে তারাও কিন্তু চরম ভোগান্তিতে রয়েছেন এমনটি কিন্তু তিনি জানিয়েছেন এবং তিনি কিন্তু এইখান থেকে 4 জনকে সাময়িক বরখাস্তের পর আরেকটি ভূমি অফিস অর্থাৎ শফিপুর ভূমি অফিসে গিয়েও কিন্তু তিনি আমার কার্যক্রম চালিয়েছেন এবং তিনি বলছেন যে এই কার্যক্রম অব্যাহত থাকবে। এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ তথ্য। রুবা। জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ। ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পতনের 1 দফা ঘোষণা হয়েছিল 24-এর 3 আগস্ট। রাজধানী সহ সারা দেশে যখন সরকারের পেটোয়া বাহিনী ও আওয়ামী অস্ত্রধারীরা নির্বিচারে ছাত্র জনতাকে হত্যা করছিল তখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকে ভয়কে পরোয়া না করে বিভিন্ন সড়কে নেমে আসেন মানুষ। কেন্দ্রীয় শহীদ মিনারে লাখো মানুষের সমাবেশে ঘোষণা আসে সরকার পতনের 1 দফা দাবির। একই সময়ে রাজনৈতিক অঙ্গনেও বাড়তে থাকে অনিশ্চয়তা। নাইমাল জিকোর প্রতিবেদনে বিস্তারিত। সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে মানুষ জড়ো হতে থাকেন কেন্দ্রীয় শহীদ মিনারে। টিএসসি, দোয়েল চত্বর, ঢাকা মেডিকেল, পলাশী, নীলক্ষেত সহ আশেপাশের সড়ক জনসমুদ্রে পরিণত হয়। একই সময় বাড্ডা, রামপুরা, বনশ্রী, সায়েন্স ল্যাব ও মিরপুর 10 এলাকাও সড়ক অবরোধ ও বিক্ষোভ চলে। বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারের সমাবেশ থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সরকার ও মন্ত্রিসভার পদত্যাগের 1 দফা দাবি ঘোষণা করেন। একই সঙ্গে 4 আগস্ট থেকে সর্বাত্মক অসহযোগ কর্মসূচির ডাক দেয়া হয়। শেখ হাসিনার সংলাপের আহ্বানও সেদিন প্রত্যাখ্যান করা হয়। চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 1 দফা দাবির কর্মসূচিতে হাজারো ছাত্র জনতা নগরীর নিউ মার্কেট মোড়ে বিশাল সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন। দিনভর পুলিশ ও আওয়ামী অস্ত্রধারীদের সাথে জুলাই যোদ্ধাদের দফায় দফায় সংঘর্ষ, ধাওয়া পাল্টা ধাওয়া হয়। বহদ্দারহাট এলাকায় 3 আন্দোলনকারী গুলিবিদ্ধ হন। রাজপথে আন্দোলন যখন নতুন মোড় নিচ্ছিল তখন রাজনৈতিক অঙ্গনেও শুরু হয় নানা জল্পনা। ওই সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তৎকালীন মেয়র শেখ ফজলে নূর তাপস সহ ক্ষমতাসীন দলের কয়েকজন প্রভাবশালী নেতার দেশ ছাড়ার ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে।
3 আগস্টের এক দফা ঘোষণা, রাজধানী জুড়ে জনসমাগম এবং রাজনৈতিক অনিশ্চয়তা সব মিলিয়ে এই দিনই তৈরি হয় 5 আগস্টের ঐতিহাসিক পরিবর্তনের ভিত্তি। মুক্তি নিশ্চিত করতে হবে। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। শেখ হাসিনার পথ অনুসরণ করলে রাজনৈতিক বিভাজন ও ফ্যাসিবাদ দূর হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। সকালে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এই যে রাজনীতিকে একটা জঘন্য পর্যায়ে নিয়ে যাওয়া, এটা উনি করেছেন এবং খুব বাজেভাবে করেছেন। ব্যক্তিগতভাবে অশ্লীল কথাবার্তা বলার যে সংস্কৃতি উনি নির্মাণ করেছেন। রাজধানীর জলশিরি আবাসন প্রকল্প এলাকায় যাত্রা শুরু করলো আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট। সকালে আন্তর্জাতিক মানের এই শিক্ষা প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। একই সাথে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরিশাল, সাভার, বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা এবং যশোরে ইনস্টিটিউটের নতুন শাখার ভিত্তিপ্রস্তর উন্মোচন করেন সেনাপ্রধান। এ সময় তিনি বলেন, বর্তমানে 63টি ইনস্টিটিউট ও 12টি বিশ্ববিদ্যালয় পরিচালনা করছে বাংলাদেশ সেনাবাহিনী। এসব প্রতিষ্ঠানের সাথেই যুক্ত হবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট। আমাদের প্রায় 63টা ইনস্টিটিউশন আমরা চালাই, 12টা ইউনিভার্সিটি চালাই সারা বাংলাদেশে, এবং এই এখন ইসলামিক এই ইনস্টিটিউশনগুলো অ্যাড হবে এটার সাথে। এবং আমি আমাদের যেই স্কুল কলেজগুলো আছে সেটার ক্যাপাসিটি আমি ডাবল করতে বলেছি, এবং এটা 2030-এর মধ্যে এই ক্যাপাসিটি ডাবল হয়ে যাবে। রাজধানীর মহাখালীর সংক্রামক ব্যাধি হাসপাতালের বেদখল হওয়া 32 একর জমি উদ্ধার করে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে সোমবার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি মোহাম্মদ জিয়াউল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে একটি রুলও জারি করা হয়েছে। আদালতের রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মোহাম্মদ শফিকুল ইসলাম মিজান। তিনি জানান, বেদখল হওয়া জমি উদ্ধার করে 30 দিনের মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্দেশনা বাস্তবায়ন করে আদালতে একটি অগ্রগতি প্রতিবেদন দাখিল করতেও বলা হয়েছে। অনারেবল জাস্টিস মিস্টার জাস্টিস খিদির আহমেদ চৌধুরীর দ্বৈত বেঞ্চে একটি আদেশ হয়, এই হসপিটালকে যেন তাদের যে সম্পত্তিটা তাদের নামে বরাদ্দ আছে সেটার জন্য হসপিটালকে বুঝিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করে। বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বিস্ফোরণে দগ্ধ হয়েছে নারী শিশু সহ 3 জন। সকালে উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, বালু ভর্তি একটি বস্তায় হঠাৎ বিকট বিস্ফোরণ ঘটে। এতে কাছাকাছি থাকা 3 জন দগ্ধ হন। পরে স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। বিস্ফোরণের কারণ ও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। দীর্ঘদিন ধরে বন্ধ সরকারি ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতালের ওষুধ প্রোডাকশন ইউনিট। ফলে একদিকে বেসরকারি খাত থেকে কিনতে হচ্ছে ওষুধ, অন্যদিকে অবহেলা অযত্নে নষ্ট হচ্ছে নিজস্ব ঔষধ উৎপাদনের কোটি টাকার সরঞ্জামাদি। বিশেষজ্ঞরা বলছেন, কারখানাটি চালু থাকলে নিজেদের চাহিদা মিটিয়ে সারা দেশে সরবরাহ করাও সম্ভব। হায়দার আলীর ছবিতে রিশাদ হাসানের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব দেখুন আজ। চারিদিকে যেন ভূতুরে পরিবেশ। পরিত্যক্ত কোনো বাড়ি মনে হলেও এটি সরকারি ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কলেজ হাসপাতালের ওষুধ প্রোডাকশন ইউনিট। একসময় এখানে ছিল নিজস্ব গবেষণাগার, তৈরি হতো আয়ুর্বেদিক ও ইউনানি ওষুধ। দেশীয় উপাদান থেকে তৈরি হওয়ায় সেসব ওষুধ গুণে, মানে ও দামে ছিল বেশ সাশ্রয়ী। দিনের পর দিন অবহেলা আর অযত্নে কারখানাটি এখন বন্ধ। ওষুধের চাহিদা মেটাতে হাসপাতাল কর্তৃপক্ষকে টেন্ডারের মাধ্যমে কিনতে হয় বেসরকারি ফার্মাসিউটিক্যালসের ওষুধ। তাই ওষুধ তৈরির কাঁচামাল ও কোটি টাকার সরঞ্জামাদির এমন বেহাল দশা। আর ভবনটির উপরের তলাগুলো ব্যবহৃত হচ্ছে মহিলা হোস্টেল হিসেবে। দেশীয় সম্পদ দ্বারা আমরা বাইরে থেকে কোনো র মেটেরিয়াল বা রিয়েজেন্ট আনি না, আমাদের দেশীয় সম্পদ দিয়েই ওষুধ তৈরি করা হচ্ছে এবং এই ওষুধগুলোই বিভিন্ন হাসপাতালে দেওয়া হচ্ছিল। কিন্তু হঠাৎ করে এই রকম কার্যক্রমের জন্য এগুলা স্তব্ধ হয়ে গেছেন আর কি। ফলে আমাদের প্রচারটা একটু কম হচ্ছে, যতটুকু হচ্ছে আপনাদের মাধ্যমে হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, বাইরে থেকে ওষুধ কিনতে যে খরচ হয় তার চেয়ে অনেক কম মূল্যে ভালো মানের ওষুধ এই কারখানায় তৈরি সম্ভব। এই চিকিৎসা ব্যবস্থা প্রাচীনকাল থেকে একটা আধ্যাত্মিকতা নিয়ে আসছে, পাশাপাশি নন কমিউনিকেবল ডিজিজে এই চিকিৎসা ব্যবস্থার প্রচণ্ড রকমের গুরুত্ব আছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদেরকে নিয়ে সরকার যে চিন্তাটা করলো গত 2 বছর
এটা কি একটু মুখ থুবড়ে পড়ছে? যে ওষুধ তৈরিতে বিদেশি কাঁচামাল আমদানির দরকার নেই, কোনো ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করতে হয় না, এমনকি নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া, অথচ রোগ প্রতিরোধে কার্যকর। প্রশ্ন হচ্ছে, এমন ওষুধ তৈরির কারখানা কেন বন্ধ? সেই কারণ কি খুঁজবেন সংশ্লিষ্টরা? দিনের পর দিন এই ল্যাবরেটরিগুলো বন্ধ থাকবার কারণে যেমন একদিকে নষ্ট হচ্ছে যন্ত্রপাতি, অন্যদিকে এই ভেষজ যে উপাদানগুলো কেনা হয়েছিল সেই উপাদানগুলোও এখন প্রায় অব্যবহৃত থেকে যাচ্ছে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। যশোরের ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নদী খনন কাজ চললেও সুফল পাচ্ছে না স্থানীয়রা। পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট ও কৃষি জমি। এলাকাবাসীর অভিযোগ, স্লুইস গেটের কপাট বন্ধ রাখার কারণেই পানি নিষ্কাশন ব্যাহত হচ্ছে। বুলবুল শহীদ খান হিমেলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের কান্নার নাম ভবদহ। যশোরের অভয়নগর, মনিরামপুর ও কেশবপুর এবং খুলনার ডুমুরিয়া ও ফুলতলা উপজেলার বিস্তীর্ণ এলাকা নিয়ে গড়ে উঠেছে ভবদহ অঞ্চল। দীর্ঘদিন ধরে পলি জমে মুক্তেশ্বরী, টেকাশ্রী ও হরি নদীর নাব্যতা কমে যাওয়ায় পানি নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়েছে। ফলে প্রায় 3 দশক ধরে বর্ষা এলেই জলাবদ্ধতার অভিশাপ বয়ে বেড়াচ্ছেন এখানকার বাসিন্দারা। আমরা বিশাল করুণসিন, আমাদের মতন করুণসিন কারণে। তবে ভবদহের জলাবদ্ধতা নিরসনে সেনাবাহিনীর তত্ত্বাবধানে 140 কোটি টাকা ব্যয়ে প্রায় 81.5 কিলোমিটার নদী খনন প্রকল্প বাস্তবায়ন করছে সরকার। ইতোমধ্যে প্রায় 62% কাজ শেষ হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। এদিকে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতাদের অভিযোগ, নদী খননের সময় আর বাঁধ দেয়ায় খুলনার ডুমুরিয়ার খন্নিয়া থেকে মধুখালী স্লুইস গেট পর্যন্ত এলাকায় 15 থেকে 20 ফুট পলি জমেছে। এতে নতুন করে 3টি উপজেলার প্রায় 150টি গ্রাম প্লাবিত হয়েছে। এই সমস্যা নিরসনে দ্রুত ট্রাইডাল রিভার ম্যানেজমেন্টের আরো নজর বাড়ানোর দাবি সংশ্লিষ্টদের। এই পলি আসে, নদী ভরাট হয়, বারবার সরকার এখানে প্রকল্প নেয়, প্রকল্প খনন হয়, শেষ হয়, আসলে প্রকৃত যে কাজ সেই কাজটা হয় না। গত বছর গেটের 8টি কপাট খুললেও এবার অধিকাংশ সময় গেট বন্ধ থাকায় পানি আটকে থেকে নতুন করে দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে দাবি স্থানীয়দের। এরা ঠিক মতো মেশিন চালায় না, আমরা ডুবে যাচ্ছি, অথচ মেশিন চলছে না। এই রিটার্ন করতে পারিনি, তারপরে আছে সামনে যে মোষে 11 ধান, এই 11 ধানও করতে পারিনি। বর্ষা তো আমার গুলো আছে লাগে, তাই না? এই যে ভাব আমাদের আসলে বসবাস করা যায় না। এদিকে স্থানীয়দের অভিযোগ অস্বীকার পানি উন্নয়ন বোর্ডের। প্রতিদিন আপনার মনে করেন যে টাইম মাফিক গেট ওঠানামা করানো হচ্ছে। জলাবদ্ধতার জন্য নদী খননকে দায়ী করছেন পাউবোর এই কর্মকর্তা। টেলিগেট অংশে সেনাবাহিনীর ড্রেজিংটা ছিল, এই ড্রেজিংটার গতি যতক্ষণ ত্বরান্বিত না করা গেছে এবং উক্ত অংশের চ্যানেল পুরোপুরি একটা জায়গায় না আনা গেছে, ততক্ষণ আমি গেট খুলতে পারিনি। চ্যানেল ডেভেলপ করার সাথে সাথে পানি নিষ্কাশনের গতি ত্বরান্বিত হয়েছে, সাথে সাথে আমরা গেট খোলা শুরু করে দিয়েছি। দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের দীর্ঘদিনের অভিশাপ ভবদহ অঞ্চলের স্থায়ী জলাবদ্ধতা নিরসনে আন্দোলন করে যাচ্ছে ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি সহ ভুক্তভোগী বহু মানুষ। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কিশোরগঞ্জের কটিয়াদীতে তিতাস গ্যাসের মূল পাইপলাইনের অবৈধ সংযোগ থেকে 1.5 মাস ধরে অনবরত গ্যাস বের হচ্ছে। একাধিকবার চেষ্টা করেও পাইপলাইন মেরামত করতে পারেননি কারিগররা। এতে আতঙ্কে এলাকাবাসী। দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানান তিতাস গ্যাস কর্তৃপক্ষ। টিটু দাসের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এভাবেই পানির নিচ থেকে অনবরত গ্যাস বের হচ্ছে। লোহার পাত দিয়ে ঘিরে দেওয়া হলেও গ্যাসের তীব্র গন্ধ ছড়িয়ে পড়েছে আশেপাশের এলাকায়। গত 1.5 মাস ধরে গ্যাসের এমন অপচয় হচ্ছে কিশোরগঞ্জের কাটিয়াদীর কাজিরচর খেয়াঘাট সংলগ্ন আরিয়াল খান নদীর পাড়ে। মূল যে ফাইভটা গেছে কিশোরগঞ্জ তিতাস গ্যাসের, সেইটার মাঝে এই ফাইভটা আলগা আছে। বিশাল ধরনের একটা বড় দুর্ঘটনা ঘটলে এটা আমাদের এলাকার মানুষের দুর্ঘটনা হইব। তাই জন্য আকুল আবেদন সকলের কাছে যারা আছেন এই জায়গায় সরকারিভাবে আলোচনা করে এই জায়গায় সেফটির ব্যবস্থা করার জন্য। এই স্থান দিয়েই কিশোরগঞ্জের গ্যাসের মূল সঞ্চালন লাইন নেওয়া হয়েছে। স্থানীয়দের অভিযোগ, কাজিরচর চুন কারখানার আড়ালে একটি প্রভাবশালী চক্র অবৈধ গ্যাস সংযোগের সাথে জড়িত। অবৈধ সংযোগ নিচ্ছে চুনের ফ্যাক্টরি, আমরা জানা মতে আর কি। আর রাতের বেলা নিচে তো এটা কেউ দেখছে না। পরে যখন পানি আসিল না এই সময়, যে সময় লাইনটা নিচ্ছে, পরে পানি আসছে, পরে এই জ্বালছে যে
জ্বালাদা পুকুর করে আস্তে 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 বুদবুদ করে বাইরে। অবৈধ সংযোগ নেওয়ার কারণে পাইপে ছিদ্র হয়ে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দ্রুত সমাধানের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। এই অবৈধ সংযোগ দেওয়ার জন্য এখানে লিকেজের ঘটনা ঘটছে। তো আমরা এটা খোঁজ পাওয়ার পরে আমরা সেই থেকে আমরা এটা একটা দ্রুততার সঙ্গে কিভাবে এটা মেরামত করা যায় সেই উদ্যোগ আমরা নিছি। প্রায় 1.5 মাস ধরে উচ্চচাপের পাইপলাইন থেকে গ্যাস নির্গমন চললেও এখন পর্যন্ত কাউকে শনাক্ত বা কোনো মামলাও করা হয়নি। এতে স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও উদ্বেগ তৈরি হয়েছে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মধ্যপ্রাচ্যের অস্থির রাজনীতির সমীকরণে আবারও পরিবর্তনের আভাস। বড় সংঘাতের শঙ্কা এড়িয়ে সমঝোতার পথে হাঁটছে ওয়াশিংটন ও তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন আজ থেকেই শুরু হচ্ছে ইরান যুক্তরাষ্ট্রের নতুন আলোচনা। অন্যদিকে হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে শেষ মুহূর্তের আলোচনায় রয়েছে ইরান। এদিকে গাজায় অব্যাহত রয়েছে ইসরায়েলি বোমাবর্ষণ। রোববার প্রাণহানি হয়েছে আরও 18 ফিলিস্তিনের। কূটনৈতিক হিসাব নিকাশে রাতারাতি বদলাচ্ছে দৃশ্যপট। সংঘাতের বদলে টেবিলে বসে ফয়সালার পথে এগোচ্ছে দুপক্ষ। ইরানের সঙ্গে একটি চূড়ান্ত সমঝোতার খুব কাছাকাছি পৌঁছানোর কথা জানালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ঘোষণা অনুযায়ী আবারও পুরোদমে শুরু হচ্ছে ওয়াশিংটন ও তেহরানের দর কষাকষি। অন্যদিকে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়েও তৈরি হয়েছে নতুন সম্ভাবনা। ওমানের সাথে এই নৌপথের ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে তেহরানের আলোচনা একদম চূড়ান্ত পর্যায়ে বলে নিশ্চিত করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়। এরই মাঝে ওয়াশিংটনকে পুরনো প্রতিশ্রুতি মনে করিয়ে দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। গেল জুনে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে অবিচল থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন এই চুক্তিটি হবে ভবিষ্যতে তেহরানের বৈদেশিক সম্পর্কের মূল ভিত্তি। এদিকে গাজায় থামছেই না ইসরায়েলি বাহিনীর আগ্রাসন। রোববারও সেখানে চালানো হয়েছে তীব্র হামলা, ঝরেছে বেশ কিছু প্রাণ। স্বাস্থ্য কর্তৃপক্ষের তথ্য মতে জুলাই মাসে উপত্যকাটিতে অতীতকে ছাড়িয়ে গেছে প্রাণহানির রেকর্ড। নিবির আমিন, নিউজ 24। ডোনাল্ড ট্রাম্পের নতুন ঘোষণায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় পতন দেখা গেছে। ইরানের সঙ্গে চুক্তির আভাসে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম প্রায় $4 করে কমেছে। আগামী সেপ্টেম্বর মাস থেকে দৈনিক তেলের উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ওপেক প্লাস জোট। বাজারে এর প্রভাব কেমন হবে তা নির্ভর করছে সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হওয়ার উপর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানের সাথে পারমাণবিক চুক্তির ইঙ্গিত দেওয়ায় তেলের বাজারে এসেছে বড় পরিবর্তন। এক ধাক্কায় অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি $4-এরও বেশি কমেছে। সাম্প্রতিক এই দরপতনের ফলে ব্রেন্ট ক্রুডের দাম নেমেছে $83.85। পাশাপাশি ইউএস ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুডের দাম কমে দাঁড়িয়েছে $80.66। অন্যদিকে বৈশ্বিক বাজার স্থিতিশীল রাখতে আগামী সেপ্টেম্বর থেকে প্রতিদিন 1,88,000 ব্যারেল উৎপাদন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ওপেক প্লাস। ফলে 2023 সালের 16,50,000 ব্যারেল সরবরাহ কমানোর আগের চুক্তির চূড়ান্ত অবসান হল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। প্রশ্ন ফাঁস ইস্যুতে ভারত জুড়ে ছাত্র বিক্ষোভের পর প্রথমবারের মতো আজ দেশটির 3 রাজ্যের উপনির্বাচনের ভোট গণনা চলছে। তরুণ ভোটারদের মনোভাব বুঝতে এই নির্বাচনকে বেশ গুরুত্বের সাথে দেখা হচ্ছে। সবার নজর এখন বিহারের বাঁকিপুর আসনে। বিজেপির এই শক্ত ঘাঁটিতে প্রার্থী বদল নিয়ে কিছুটা অস্বস্তির মধ্যেই প্রথমবার ভোটে নেমেই শুরুতে এগিয়ে আছেন রাজনীতিবিদ প্রশান্ত কিশোর। অন্যদিকে মধ্যপ্রদেশের দাতিয়া আসনে কংগ্রেস ও বিজেপির মধ্যে সরাসরি হাড্ডাহাড্ডি লড়াই চলছে। এছাড়া বিজেপি বিধায়কের মৃত্যুতে শূন্য হওয়া গুজরাটের মঞ্জলপুর আসনেও চলছে ভোট গণনা। এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।